আজকে আমরা সয়েলের ফিল্ড ডেনসিটি টেস্ট সম্পর্কে কথা বলবো। আমরা এখন পর্যন্ত সয়েল কম্প্যাকশনের যে বিষয়গুলো অ্যাড্রেস করেছি, সেখানে সয়েল কম্প্যাকশন কি মেথডে করা যায়, স্ট্যান্ডার্ড প্রসেস বা সয়েল কম্প্যাকশনের সময় কি ফেনোমেনা গুলো ঘটে, এগুলো আমরা আলোচনা করেছি। এবং এর পরবর্তী সময়ে আমরা বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট লাইক স্মুথ হুইল রোলার, পিনোমেট্রিক রাবার টায়ার, সব বিভিন্ন ধরনের যে কম্প্যাক্টিং ইকুইপমেন্ট আছে সেগুলো বা মেশিনারি আছে সেগুলো কিভাবে ফাংশন করে সেগুলো দেখেছিলাম। অ্যাজ ওয়েল অ্যাজ ল্যাবে আমার যে সয়েলটাকে আমি কম্প্যাক্ট করি সেটাকে ফিল্ডে কনভার্ট করতে গেলে আমাকে কি কি মেকানিজম মাথায় নিতে হয় অপটিমাম সলিউশনের জন্য, সে বিষয়গুলো অ্যাড্রেস করা হয়েছে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হলো, এত কিছু মেনটেন করার পরে আমি একটা স্পেসিফিক রেঞ্জে অপটিমাম মোশন কন্টেন্ট দিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ আমার যতগুলো নাম্বার অফ রোলার প্রসেস দিলে অপটিমাম সলিউশন হয় সেই জিনিসগুলো বলে এবং প্রপারলি সবগুলো কাজ করে ফেললাম। কিন্তু এত কিছু করার পরেও আমি যে স্পেসিফিক ডেন্সিফিকেশন পর্যন্ত সয়েলটাকে নিয়ে যেতে চাচ্ছি সেটা আদৌ অ্যাচিভ হয়েছে কিনা সেটা অ্যাকচুয়ালি আমাদেরকে ক্রস চেক করে দেখতে হয়। অথবা যেটা আমাদের অ্যাচিভ হওয়ার কথা, যদি সেটা অ্যাচিভ নাও হয়ে থাকে তাহলে আমরা তার কতটুকু পর্যন্ত রিচ করতে পেরেছি। ফার্স্টে আমাদের টার্গেট হয়তোবা ছিল 100, আমাদের টার্গেট ছিল 100, আমরা হয়তোবা 90 পর্যন্ত রিচ করতে পেরেছি। কিন্তু এই যে রিচ করতে পারলাম এটা জানা, আমার হয়তো 10টা থেকে 12টা রোলার পাস করে 90 করে ফেলেছি, তাহলে আমাদের ইউনিট ওয়েটটা 100 করতে গেলে আরেকটু এফোর্ট দিতে হবে, বা কখনো 100 দরকার যদি বেশি বা আদৌ 100টা চলে আসছে না, এই জিনিসগুলো ক্রস চেক করার জন্য এই মেথডগুলো আমরা ব্যবহার করে থাকি। তো এখানে আমাদের তিনটা মেথডের ব্যাপারে বলে দেওয়া আছে। তিনটা মেথডের ভিতরে স্যান্ড কোন মেথড এবং রাবার বেলুন মেথড, এই দুটোর অ্যাক্টিভিটিস অলমোস্ট সেম। শুধু পার্থক্য হলো এখানে আমরা এই টেস্টে স্যান্ড কোন মেথড টেস্ট করার সময় আমরা স্পেসিফিক একটা স্যান্ড ব্যবহার করে থাকি ভলিউম বের করার জন্য, বোরহোলের ভলিউম, যেখানে আমরা ফিল্ডে গিয়ে একটা বোরহোল করব। আর রাবার বেলুন মেথডে স্পেসিফিক বোরহোলের ভলিউম বের করার জন্য আমরা লিকুইড ব্যবহার করি একটা রাবারের ইউজের মাধ্যমে। এছাড়া বাকি মেকানিজম এই দুটো ক্ষেত্রেই সেম। আর এছাড়া আরেকটা সফিস্টিকেটেড মেথড আছে, নিউক্লিয়ার মেথড। তো এই তিনটা মেথড নিয়ে আমরা আজকে কথা বলবো। তবে আমি বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, বাংলাদেশের পার্সপেক্টিভে টিল নাও আমার অভিজ্ঞতায় আমি শুধুমাত্র স্যান্ড কোন মেথডটাই ব্যবহার করতে দেখেছি, এবং এটা কম্পারেটিভলি ইজিয়ার ইন এ সেন্স লাইক খুবই নর্মাল অ্যাপারেটাস, যেটা রেডিলি লোকালি অ্যাভেলেবেল এবং তৈরিও করা যাবে প্রয়োজন পড়লে। তাহলে আমরা একটু মেথডগুলো প্রসিড করি। আমি শুরুতে স্যান্ডকোন মেথডটা ব্যাখ্যা করব। স্যান্ডকোন মেথডটা যদি আমরা বুঝে যাই, দেন আমাদের রাবার বেলুন মেথডটাও আমাদের বোঝা হয়ে যাবে। কারণ আমি বলেছি যে প্রসেস সেম, শুধুমাত্র একটা জায়গায় স্যান্ড ব্যবহার করা হয়, একটা জায়গায় আমাদের লিকুইড ব্যবহার করা হয়। তো এখানে আহ, আমাদের যেই অ্যাপারেটাস যেটা ব্যবহার করা হয় স্যান্ডকোন মেথডে, বিষয়টা অনেকটা এরকম। একটা জার থাকবে, জারের ভিতর একটা স্যান্ড থাকবে এবং একটা ফানেল থাকবে, এখানে একটা নব থাকে। এই নবটা দিয়ে অ্যাকচুয়ালি এই ফ্যানটাকে কন্ট্রোল করা হয়। এই জারটাকে উপর করে দেওয়া হয়, উপর করে দিলে এই জার থেকে বালি পড়ে যেতে থাকে। তো বালি জাস্ট গ্র্যাভিটেশনাল ফোর্সে বালিগুলো পড়তে থাকবে। যখনই স্পেসিফিক পরিমাণ বালি বের হয়ে যাবে বা আমাদের বোরহোল ভরে যাবে, তখন আমরা এই নবটাকে বন্ধ করে দিয়ে দিতে পারবো। তো মেইন অ্যাপারেটাস অ্যাকচুয়ালি এইটাই। আর এটার ভিতরে একটা স্যান্ড থাকবে। এই স্যান্ডটাকে আমাদের বইতেও যেটা লেখা আছে অটোয়া স্যান্ড। তো অটোয়া স্যান্ড এটা মার্কেটে অ্যাভেলেবেল। এছাড়া আমাদের যদি স্পেসিফিক এই অটোয়া স্যান্ড আমরা নাও পাই, তাহলে অটোয়া স্যান্ডের প্রপার্টি বা যেই বিহেভিয়ার বা যে প্যাটার্ন, সেই ধরনের স্যান্ড আমরা তৈরি করে নিতে পারবো। অটোয়া স্যান্ডের সবচেয়ে বড় যেই ইস্যু সেটা হলো এটা একটা ইউনিফর্ম গ্রেডেড বা পুরলি গ্রেডেড স্যান্ড। ইউনিফর্ম গ্রেডেড স্যান্ড বলতে এই যে স্যান্ড আমরা নিব, এই স্যান্ডের প্রায় প্রতিটা পার্টিকেল বা একদম অধিকাংশ পার্টিকেলের সাইজই একই রকম, প্রায় কাছাকাছি পার্টিকেল সাইজ। কেন নিচ্ছি সেটা ব্যাখ্যা পরে করছি, কিভাবে পাবো সেটা বলে দেই। এক তো বললাম আমি, যদি আমরা মার্কেট থেকে অ্যাভেলেবেল
কিনে ফেলতে পারি, দ্যাটস ডিফারেন্ট থিং। আদারওয়াইজ আমরা ল্যাবে একটা সিভ অ্যানালাইসিস করে যে কোনো একটা স্পেসিফিক সিভে, ফর সে আমাদের 10 নম্বর সিভ বা আমাদের 40 নম্বর সিভে যে সয়েল স্যাম্পলগুলো রিটেইন করবে তার পুরোটাই আমরা যদি নিয়ে নিই, তাহলে দেখা যাবে ওই একই সিভের একই সাইজের ভিতরে যা রিটেইন করে তাদের সাইজগুলো কাছাকাছি থাকে, সেগুলো নিয়ে আমরা এই কাজটা করতে পারি। করার উদ্দেশ্য হলো একই সাইজের পার্টিকেল দিয়ে যদি কোনো বোর হোল ফিল আপ করা হয়, তাহলে যতই জার্কিং হোক না কেন তার ভলিউম কনস্ট্যান্ট থাকার কথা। ফর এক্সাম্পল আমি যদি বলি, আমি এরকম একটা বক্স নিলাম, এরকম একটা বক্স নিয়ে যদি এই বক্সটা আমি একই সাইজের কতগুলো মার্বেল দ্বারা ফিল আপ করে দিই, একই সাইজের মার্বেল দ্বারা ফিল আপ করি, দেন আমি যতবারই করি না কেন এবং আমি যত বেশি এই বক্সটাকে শেক করি না কেন, অলমোস্ট নাম্বার অফ মার্বেলের পরিমাণ সেমই থাকবে। তো নাম্বার অফ মার্বেলের পরিমাণ যদি সেম থাকে, তাহলে কি পরিমাণ স্যান্ড লেগেছে, কারণ অ্যাকচুয়ালি আমরা স্যান্ডের ভলিউমের এর সাথে কম্পেয়ার করে আমরা বোরহোল যেটা ফিল্টার করব তার ভলিউমটাকে বের করে ফেলবো। সুতরাং আমাদের এই পার্টিকেল যেগুলো মার্বেল স্যান্ড যাই বলি না কেন, এদের ভলিউম কনস্ট্যান্ট থাকে, এই কারণে আমরা অ্যাকচুয়ালি ইউনিফর্ম গ্রেডেড স্যান্ড ব্যবহার করে থাকি। তো প্রসেস হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি ফিল্ডে গিয়ে আমরা একটা বোরহোল করব। তবে এখানে ফিল্ডের কাজের আগে ল্যাবে সামান্য কাজ আছে, সেটা আমি একটু পরে ব্যাখ্যা করছি, আগে এই ফিগার ফিল্ডে যেটা সেটা অনুযায়ী করছি। শুরুতে আমরা যে কাজটা করি, এই একটা বোরহোল করে ফেলি, একটা বোরহোল করে বোরহোলের মাটিটাকে কালেক্ট করে নিয়ে আসি, এবং আমি ফর এক্সাম্পল এই মাটির ওয়েট ধরলাম আমি W। আমার অ্যাকচুয়ালি দরকার হলো দুটো বিষয়, সেটা হলো এই জায়গার মাটির ড্রাই ইউনিট ওয়েট। সো বোরহোল থেকে মাটি বের করে ফেলবো, মাটি বের করে যদি এই বোরহোলের ভলিউম দ্বারা সামহাও একে ভাগ করে দিতে পারি, তাহলেই আমি পেয়ে যাব এই পার্টিকুলার লোকেশনের ইউনিট ওয়েট। আর যে মাটিটা আমি বের করে নিয়ে আসলাম, সেই মাটিটার যদি ময়েশ্চার কন্টেন্ট বের করে ফেলতে পারি, তাহলে এই ওয়েট বাই ভলিউম করে যে ইউনিট ওয়েটটা পাবো, তাকে যদি ময়েশ্চার কন্টেন্ট দ্বারা ভাগ করে দেই, ময়েশ্চার কন্টেন্ট যেহেতু ময়েশ্চার কন্টেন্ট পার্সেন্টেজ থাকে, আমরা এই জন্য এটাকে 100 দ্বারা ভাগ করতে হবে। সো আমি এই বোরহোল করব, বোরহোলের মাটিটাকে নিয়ে ওয়েট করব, আর সামহাউ এই বোরহোলের ভলিউমটা বের করব। সেই ভলিউমটা বের করার জন্য অ্যাকচুয়ালি আমাদের অ্যাপারেটাস লাগে। ভলিউমটা বের হয়ে গেল, ওয়েট বাই ভলিউম করলে ইউনিট ওয়েট, আর যেই সয়েল স্যাম্পল কালেক্ট করেছি তাকে ওভেনে রেখে ড্রাই করতে হয়, কিভাবে করতে হয় জানি আমরা, করে ফেললে আমরা তার ময়েশ্চার কন্টেন্ট পাবো, এবং এই ইউনিট ওয়েটকে ময়েশ্চার কন্টেন্ট দ্বারা ভাগ করে দিলেই পেয়ে যাব আমার ড্রাই ডেনসিটি। আর এই ড্রাই ডেনসিটিটাই আমার যে স্পেসিফাইড ডেনসিটি টার্গেট ছিল তার যদি সমান বা কাছাকাছি চলে আসে, দেন আমরা পারপাস সার্ভ করতে পেরেছি। আদারওয়াইজ আমাদের নাম্বার অফ রোলিং অথবা মেথোডোলজিতে চেঞ্জ করতে হবে। তো এখানে বোরহোলটা করে সয়েল স্যাম্পল কালেক্ট করে ওয়েট নেওয়া হলো, কিন্তু ভলিউমটা আসলে স্কেল দিয়ে মেজার করা যাবে না। তো তখন যে কাজটা করা হয়, এই জারটাকে উপর করে দেওয়া হয়, জারটাকে উপর করে দিলে এই জার থেকে বালিগুলো বের হয়ে এই বোরহোলটা ফিল আপ করে নেয়। এই বোরহোলটা ফিল আপ করে নেয়। তো জারটাকে উপর করার আগে জারের ওয়েট এবং জারটাকে উপর করার পরে যখন এই বোরহোলটা ফিল আপ হয়ে যাবে, নবটা বন্ধ করে আবার এই জারের ওয়েট নিয়ে নিব। এই দুই ওয়েটের বিয়োগফল যদি আমি পেয়ে যাই, তাহলে আমি যে ওয়েটটা পাবো, ওয়েট অফ স্যান্ড, যেই স্যান্ডটার প্রয়োজন হয়েছে এই বোরহোল এবং এই ফানেলটাকে ফিল আপ করার জন্য। তাহলে এই জারটাকে উপর করার আগে পরের যদি ওয়েট নিয়ে নিই, তাহলে আমি পেয়ে যাব এই বোরহোল এবং এই ফানেলটাকে ফিল আপ করার জন্য কতটুকু বালির প্রয়োজন হয়েছিল। তো আমি শুরুতে বলেছিলাম যে আমরা ল্যাবে কিছু কাজ আছে, ল্যাবে আমরা যে কাজটা করব ফিল্ডে আসার আগে, সেটা হলো এই জারের এই পার্টিকুলার যে জারে যে আমরা বালি নিয়েছি তার ইউনিট ওয়েট বের করে নিব। তো সেই ইউনিট ওয়েটও বের করা যাবে ইজিলি। আমরা ল্যাবে একটা মোল্ড নিব, খালি মোল্ডের ওয়েট নেওয়ার পরে সেই মোল্ডটা এই বালি দ্বারা ফিল আপ করে দিব। ফিল আপ করে দেওয়ার পরে মোল্ডের আমার যেহেতু ডায়ামিটার এবং ভলিউম জানা থাকে এবং ইউনিফর্ম গ্রেডেড সয়েল দিতেছি, যে কোনো পরিস্থিতিতে তার টোটাল সয়েলের পরিমাণ সেম থাকবে। সো এখানে এই মোলটা ভর্তি করতে যতটুকু সয়েল স্যাম্পল লাগে বা বালি লাগে, সেই বালির ওয়েট বাই এই মোল্ডের যদি ভলিউম করে দিই, তাহলে আমরা এই বালির ইউনিট ওয়েট পেয়ে যাব। এটা আমরা ল্যাবে করে আসতে হয়, নাম্বার ওয়ান থিং। নাম্বার টু, ল্যাবে আমরা যদি একটা সমতল ভূমিতে এই জারটাকে উপর করে দেই,
উপর করে দিয়ে রেখে দিই, তাহলে জার থেকে বালি পরে এই ফানেলটা কি হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে। যদি একদম এরকম ক্লোজ একটা সমতল ভূমিতে রাখি, ফানেলটা ফিল আপ হয়ে যাবে। সো ফানেল ফিল আপ হয়ে গেলে নবটাকে বন্ধ করে দিয়ে জারটাকে উপর করার আগে পরের ওয়েটের যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা এটাও পেয়ে যাব যে এই ফানেলে কি পরিমাণ বালির প্রয়োজন। সো ল্যাবে আমাদের দুটো কাজ করে আসতে হয়, এক হলো বালির ইউনিট ওয়েটটা আমরা বের করে আনতে হয়, এবং এই ফানেলে কি পরিমাণ বালি প্রয়োজন হয় ফানেলটাকে ফিল আপ করার জন্য, এটা আমরা পেয়ে যাই। সো ওই আমি আবার ফেরত চলে আসি ফিল্ডে এসে, যখন আমি জারটাকে উপর করলাম, তুলে ফেললাম, দুইটাকে বিয়োগ করে ফেললাম, দুইটাকে বিয়োগ করে ফেললে বোরহোল ফিল আপ করার জন্য কতটুকু স্যান্ড লাগলো এবং ফানেল সহ ফানেল এবং বোরহোল, তারপর সেখান থেকে ফানেলের ওয়েটটাকে বিয়োগ করে দিলে শুধুমাত্র এই বোরহোল ফিল আপ করার জন্য যতটুকু স্যান্ড লেগেছে সেটা আমরা পেয়ে যাব। তো ধরে নিলাম তার ভ্যালু হলো WS। আর ল্যাব থেকে আমরা জানি ইউনিট ওয়েটটা বের করে আসছি, তাহলে ল্যাবের ইউনিট ওয়েট স্যান্ডের ইউনিট ওয়েট এখানে প্লেস করে দিলাম। এখন ওয়েট এবং ইউনিট ওয়েটের মধ্যে যদি আমি একটা কোরিলেশন করতে চাই, তাহলে একটা ইকুয়াল সাইন দিতে পারবো, আর এখানে একটা ভি আমাকে যোগ করে দিতে হবে, দেন এটাকে সমান বলা যাবে। তো এখানে আমার স্যান্ডের ইউনিট ওয়েট ল্যাব থেকে বের করে এনেছি, আর এখানে জারের যে সয়েল লুজ করেছে তারকে বিয়োগ করে ফানেলের লোডটা বিয়োগ করে দিলেই বোরহোলে স্যান্ডের পরিমাণ পেয়ে যাব। তাহলে এই দুটো ভ্যালু যদি আমার জানা থাকে, আমি এখান থেকে বের করে ফেলবো কি, ভলিউম। এই ভলিউমটাই হলো এই বোরহোলের ভলিউম। তো এই বোরহোল থেকে যেই সয়েলটা কালেক্ট করেছি এটা হলো তার ডাব্লু, এবং এই ভলিউম এবং এই ভলিউম, এই দুই ভলিউম হলো সেম ভলিউম, এখানে প্লেস করে দিব। প্লেস করে দিলে গামা পেয়ে যাব, আর এই সয়েলটাকে ড্রাই করে ময়েশ্চার কন্টেন্ট পেয়ে যাব, সেখান থেকে আমরা পেয়ে যেতে পারি এই পার্টিকুলার লোকেশনের সয়েলের ড্রাই ডেনসিটি। তাহলে পুরো প্রসেসটা আমরা এক্সপ্লেইন করলাম। এই একইভাবে রাবার মেলন মেথড করা হয়, শুধুমাত্র পার্থক্য হলো এখানে একটা লিকুইড ব্যবহার করা হয়। এখানে কিছু রিলেশন দেওয়া আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, এগুলো দেখে নিবে। আমি তোমাদের এখন একটা ভিডিও দেখাবো যে কিভাবে আমরা এই কাজটা করি, যেহেতু আমরা ল্যাবে এই টেস্টটা করবো না, এটা ফিল্ড টেস্ট, আমরা একটা আইডিয়া দিয়ে রাখি। তো এখানে দেখছি আমরা যে কাজটা বলেছিলাম শুরুতে, ল্যাবে আমাদের কাজ আছে, আমাদের ল্যাবে দুটো জিনিস বের করতে হবে, সেটা হলো স্যান্ডের ইউনিট ওয়েট এবং আমাদের যে ফানেলে কি পরিমাণ বালি প্রয়োজন হয় ফানেলটাকে ফিল আপ করার জন্য সেই ইনফরমেশন। তো প্রথমে খালি মোল্ডের ওয়েট নিয়ে নিচ্ছে, খালি মোল্ডের ওয়েট নেওয়ার পরে বালি সহ জারের ওয়েটটা নিয়ে নেওয়া হলো। এবার এই জারটাকে উপর করে দেওয়া হবে, উপর করে দিলে জার থেকে বালিটা বের হয়, বালিটা বের হয়ে ফানেল এবং মোল্ড দুটোই বালি দ্বারা ফিল আপ হয়ে যাবে। আমরা একই সাথে দুটো ইনফরমেশন পেয়ে যাব, ফানেলের কি পরিমাণ সয়েল বা বালি আমাদের রাখা যায় সেই ইনফরমেশনও পেয়ে যাব, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা মোল্ডের ইনফরমেশনও পেয়ে যাব। গ্র্যাভিটেশনাল ফোর্সে বালিগুলো জাস্ট সিম্পলি ফ্রি ফল হবে। তো ফ্রি ফল হয়ে গেলে এবার আমরা এই জারটাকে সরিয়ে নিয়ে আসব, এনে এই জারের ওয়েট ক্যালকুলেশন করব। তো যদি আমরা ওয়েট ক্যালকুলেশন করি, তাহলে জারটাকে উপর করার আগের ওয়েট এবং এই পরের ওয়েট, এই দুটো ওয়েটকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পেয়ে যাব মোল্ড এবং ফানেল, মোল্ড এবং ফানেল বোথ দ্য কেসেস আমাদের কতটুকু স্যান্ড লেগেছে তার যোগফল। সো আমরা এইটাকে এখন আমরা লেবেল করব, জাস্ট লেবেল করব, কারণ মোল্ডে কতটুকু বালি গিয়েছে তার একটা ওয়েট নিতে হবে, যেখান থেকে আমরা স্যান্ডের ইউনিট ওয়েট ক্যালকুলেশন করব। ভালোভাবে পরিষ্কার করে নেওয়া উচিত, কারণ ভ্যালুগুলো খুব মাইনর পরিমাণ চেঞ্জ আসলেও সিস্টেমে একটা ইম্প্যাক্ট দেখায়। ওকে, নাও এখন আমি খালি মোল্ডের ওয়েট জানি, বালি সহ মোল্ডের ওয়েট নিয়ে নিলাম।
দুটোকে বিয়োগ করে দিলে মোল্ডের ভিতরে কতটুকু বালি আছে তার ওয়েট নিয়ে পেয়ে যাব। আর মোল্ডের আমার ডায়ামিটার, হাইট জানা আছে, ভলিউম, তাহলে স্যান্ডের ইউনিট ওয়েট পেয়ে যাব। আর এখন আমি জারের ওয়েটটা নিয়ে নিলাম। তাহলে জারের আগের অবস্থার ওয়েট এবং পরের অবস্থার ওয়েটকে যদি বিয়োগ করি তাহলে মোল্ড সহ ফানেলের পেয়ে যাবো, এবং সেখান থেকে আবার মোল্ডেরটা বিয়োগ করে নিলে আমরা ফানেলে কতটুকু স্যান্ড প্রয়োজন সেটাও পেয়ে যাবো। তো ফিল্ডে টেস্ট করার ক্ষেত্রে আবার আমি নিয়ে যাবো, এবং আমি বললাম যে ইউনিফর্ম গ্রেডেড সয়েল যেহেতু, সুতরাং আমাদের জরুরি না যে কতটুকু স্যান্ড দেওয়া হয়েছিল, যে কোনো পরিমাণ নিয়ে যাই, চেঞ্জ আসবে না। ল্যাবে ফিল্ডে টেস্ট করার ক্ষেত্রে আমরা আবার ওয়েট নিয়ে নিলাম, এবং লেভেলটা একটু লেভেল করে নিতে হয়। এখানে সয়েলকে যখন কম্প্যাক্ট করা হয় তখন কিন্তু সয়েল মোটামুটি ভাবে ভালোই ডেন্সিফাই অবস্থায় থাকে, সেটাকে চাইলেই হাত দিয়ে তোলা যাবে না, বেশ শক্ত অবস্থায় থাকে যখন সয়েলকে ডেন্সিফাই করা হয়। এটা হলো সাবগ্রেড লেভেলে কাজ করছে। এখানে একটা বোরহোল করছি আমরা, এবং আমি এর আগেও বলে আসলাম যে এটা স্কেল দিয়ে নিতাম, এবং আমরা এখানে দেখলেও বুঝতে পারতেছি যে যে বোরহোলটা করা হচ্ছে এটার ভলিউমটা চাইলেই আমরা যেগুলো রেগুলার স্কেল দিয়ে, রেগুলার মেথড যেটা স্লাইড ক্যালিপার, ভার্নিয়ার স্কেল, এগুলো ব্যবহার করে আসলে ভলিউমটা বের করা যাবে না। তো এখানে অ্যাকচুয়ালি সয়েল স্যাম্পলটা যেভাবে কালেক্ট করছে, আমি এই ক্ষেত্রে একটু সাজেস্ট করব যদি ল্যাব কাছাকাছি থাকে তবেই কেবলমাত্র এভাবে পলিথিনে কালেক্ট করা যেতে পারে। আদারওয়াইজ এয়ার টাইট এমন কোনো জারে কালেক্ট করতে হবে যেখানে সূর্যের আলো যাবে না, কারণ ময়েশ্চার, কিন্তু আমার এটার ময়েশ্চার কন্টেন্ট লাগবে। ওকে, নাও এবার ফানেলটাকে উপর করে দিল, ফ্রি ফল হবে, জারের থেকে বালি পরে বোরহোলটা ফিল আপ হয়ে যাবে এবং ফানেলও ফিল আপ হয়ে যাবে। আর ফানেলে কতটুকু বালি প্রয়োজন সেটা তো অলরেডি আমরা ল্যাবে বের করে এসেছি, প্লাস স্যান্ডেরও ইউনিট ওয়েট আমার জানা আছে। এবার আমি যদি ওয়েট করি বোরহোল এবং ফানেলে কতটুকু বালি গিয়েছে পেয়ে গেলাম। এখান থেকে ফানেলের কতটুকু বালি লাগে বিয়োগ করে দিলে শুধুমাত্র বোরহোলে কতটুকু বালি লাগবে পেয়ে যাব। আর ইউনিট ওয়েট জানা আছে, সেখান থেকে আমরা বোরহোলের ভলিউম পেয়ে যাব। এই তো এখন আমরা যে সয়েলটা কালেক্ট করেছিলাম তার ওয়েট নিয়ে নিলাম, এই ওয়েটটাকে ভলিউম দ্বারা ভাগ করে দিলেই আমরা পেয়ে যাব ইউনিট ওয়েট। আর ময়েশ্চার কন্টেন্টটা বের করব, ময়েশ্চার কন্টেন্ট বের করার পরে সেখান থেকে পেয়ে যাব ড্রাই ডেনসিটি। সো এখানে যেটা দেখাচ্ছে আলাদা তিনটা লোকেশন থেকে সয়েল স্যাম্পল কালেক্ট করেছে তারা। সো তিনটা লোকেশনের সয়েল স্যাম্পল দিয়ে একবারে কাজ করতেছে। অ্যাকচুয়ালি কাজটা এইভাবেই করতে হয়, ফিল্ডে যখন যাওয়া হয় তিনটা না আরো অনেক লোকেশন, বিভিন্ন লোকেশন থেকে করে এনে তবে ট্রায়াল ধরে নেওয়া হয় যে লাইক হলো প্রতি 200 মিটার পর পর বা 250 মিটার পর পর সয়েল স্যাম্পল কালেক্ট করা হয়। কালেক্ট করে সেখানকার সয়েলকে রিপ্রেজেন্টেটিভ আকারে ধরা হয়। তো ময়েশ্চার কন্টেন্ট কিভাবে বের করে অলরেডি আমাদের সবার আইডিয়া আছে, যে ময়েস্ট অবস্থার ওয়েট নেওয়া হয়, তারপর সেই সয়েল স্যাম্পলটাকে ওভেনে অ্যাপ্রক্সিমেটলি 115 ডিগ্রি টেম্পারেচারে ওভারনাইট রেখে দেওয়া হয়। ওভারনাইট রেখে দিলে সকল ময়েশ্চার চলে যায়। সো ময়েস্ট সয়েল স্যাম্পলের ওয়েট পেয়ে গেলাম আমরা। যাওয়ার পর এদেরকে আমরা ওভেনে রেখে দিব, ওভেনে ড্রাই হওয়ার জন্য রেখে দিব, এবং ন্যূনতম 16 ঘন্টা, কখনো কখনো 24 ঘন্টা পর্যন্ত আমরা রাখি। বের করে নিয়ে আসার পরে এদের যে ওয়েট করা হবে ড্রাই ওয়েট, তো ময়েস্ট ওয়েট এবং ড্রাই ওয়েটের যে ডিফারেন্স সেটা দিয়ে আমরা ইজিলি ময়েশ্চার কন্টেন্ট বের করে ফেলতে পারবো। এখন ড্রাই ওয়েটটা ক্যালকুলেশন করা হচ্ছে, এই দুটার বিয়োগফল থেকেই আমরা অ্যাকচুয়ালি ময়েশ্চার কন্টেন্ট বের করতে পারবো। তো এখন আমরা আরেকটা ভিডিও দেখবো, রাবার বেলুন মেথড। রাবার বেলুন মেথড আমরা আলাদাভাবে বলছি না, রাবার বেলুন মেথডটা অনেকটা স্যান্ড কোন মেথডের মতনই। আমরা ভিডিওটা দেখি, তারপরে এদের ডিফারেন্সটা, এবং ভিডিওর মধ্যেই আমরা অ্যাকচুয়ালি পেয়ে যাব যে ডিফারেন্সটা কি। এখানেও অলমোস্ট সেম, আমাকে সাইডে গিয়ে একটা বোর হোল করতে হবে, একটা স্পেসিফিক বোর হোল করবো আমরা। এখানে দেখতে পাচ্ছি এই যে আমাদের যে সারফেসটা লেভেল করে নিতে হয়,
লেভেল করে, যাতে বোরহোলের সাইজটা যেন নষ্ট না হয়, আশেপাশের মাটি পড়ে আবার যেন বোরহোলটা লুজ সয়েল দ্বারা ফিল আপ না হয়ে যায়। কারণ যদি আমরা যে বোরহোলটা করবো সেই বোরহোলটা যদি আশেপাশের মাটি দ্বারা আবার ফিল আপ হয়ে যায়, তাহলে কিন্তু আমি ভলিউমটা কম পাবো। ভলিউম কম পেলে ইউনিট ওয়েট কিন্তু বেশি হয়ে যাবে। আর মেইন অ্যাপারেটাসটা হলো এই যে এই অ্যাপারেটাসটা, এখানে একটু দেখিয়ে রাখি। এই অ্যাপারেটাসটার ভিতরে অ্যাকচুয়ালি পানি দ্বারা ফিল আপ থাকে, কিন্তু পানি যদি আমি সরাসরি অ্যাপ্লাই করি তাহলে এখানে কিন্তু মাটি কি করে পানি সোক করে নেবে। সো এই অ্যাপারেটাসটার একদম নিচে একটা বেলুন থাকে, স্পেসিফিক একটা প্রেসার, ন্যাচারাল প্রেসার যেটা এখন মেজার করা হচ্ছে, এটা দিয়ে এই পানি দ্বারা এই বোরহোলটা ফিল আপ করা হয়। কিন্তু একটা বেলুন থাকার, একটা রাবার বেলুন থাকার কারণে মাটির কন্ট্যাক্টে আর পানিটা সরাসরি আসতে পারে না। কিন্তু কত এমএল লিকুইড লেগেছিল এই বোরহোলটা ফিল আপ করার জন্য সেটা আমরা পেয়ে যাই। তো একবার যদি আমি এমএলটা বের করে ফেলতে পারি যে কত এমএল লিকুইড লেগেছিল, সেখান থেকে আমি বের করে ফেলতে পারবো অ্যাকচুয়ালি এই জায়গার ভলিউমটা কত। তো আমরা সয়েলের ন্যাচারাল প্রেসার যেটা, এটা জেনে নিলাম যে এই প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে আমাকে পানিটাকে ফ্লো করতে হবে। আচ্ছা, এই যে আমরা এখানে দেখছি যে ওয়াটারের একটা মার্ক আছে, এখানে বোরহোল করবে, বোরহোল করে যখন প্রেসার দিবে তখন আমার ওখান থেকে ময়েশ্চারটা বের হয়ে বোরহোলটা ফিল আপ হয়ে যাবে। তো আমি এখানে একটু আগিয়ে যাচ্ছি, আগের মতনই কাজ, মানে এখানে একটা বোরহোল করছে। বোরহোল হয়ে যাওয়ার পরে সয়েল স্যাম্পল কালেক্ট করছে, যে সয়েল স্যাম্পলের আমার ওয়েট নিতে হবে এবং ময়েশ্চার কন্টেন্ট নিতে হবে, আগের মতন মেথড। এবং মোটামুটি ভাবে সব সয়েল কালেক্ট করতে হবে, কারণ আমার বোরহোলের সয়েল যদি কম কালেক্ট করি ওয়েট কম হবে। ওয়েট কম হলে কিন্তু যা ইউনিট ওয়েট আসার কথা তার চাইতে কম ইউনিট ওয়েট আসবে। আবার বোরহোল যদি লুজ সয়েল দ্বারা ফিল আপ থাকে সেক্ষেত্রে আবার ভলিউম কম আসবে। ভলিউম কম আসলে কিন্তু আবার ইউনিট ওয়েট যা আসার কথা তার চাইতে বেশি দেখাবে। সো এই জন্য দুটো বিষয়, বোরহোল করার ফলে যে সয়েলটা লুজ হয়ে গেছে তার সম্পূর্ণ কালেক্ট করতে হবে, আবার কোনো লুজ সয়েল ভিতরেও রাখা যাবে না। দুটো বিষয় আমাকে খেয়াল রাখতে হবে। এবার এই যে এইখানে যে এই যে ওয়াটার যে মার্কটা দেখতে পাচ্ছি আমরা, এই ন্যাচারাল প্রেসারে এটাকে ছেড়ে দেওয়া হলো, এই যে লিকুইডটা কিন্তু ড্র পড়ে যাচ্ছে। ওকে, এবং এই যে প্রেসারটা দেওয়া হচ্ছে খেয়াল রাখা হচ্ছে যে শুরুতে সেই যে ন্যাচারাল একটা প্রেসার দেখা হয়েছিল ফিল্ডের, সেই প্রেসারটা যেন এক্সিট না করে। সো এখান থেকে লিকুইডটা বের হয়ে গিয়েছে। তো কত এমএল লিকুইড লেগেছে এই বোরহোলটা ফিল আপ করার জন্য পেয়ে গেলাম, আবার এটাকে রিভার্স করে নিয়ে আসলাম। সো ওই কতটুকু লিকুইড লেগেছিল সেখান থেকে আমি অ্যাকচুয়ালি পেয়ে যাব আমার কত এমএল সয়েল, কত এমএল লিকুইড, এবং সেখান থেকে এটার ভলিউম কত। সো ওয়েট বাই ভলিউম করলেই ইউনিট ওয়েট পেয়ে যাবো এবং ময়েশ্চার কন্টেন্টটা ল্যাবে ওভেন ট্রাই করে পেয়ে যাবো। তা এখন যে বিষয়টা আমরা দেখছি এটা হলো ইন সিটু বা ইন প্লেস ডেনসিটি টেস্ট বাই নিউক্লিয়ার মেথড। তো আমরা একটু দেখি, এটা খুবই সফিস্টিকেটেড। এটা এর আগে আমি কোথাও অ্যাটলিস্ট আমাদের দেশের পার্সপেক্টিভে ব্যবহার করতে দেখিনি। এটার জন্য জাস্ট সিম্পলি একটা বোর হোলের মতো একটা ছোট্ট হলো করতে হয়। হলো করে এই অ্যাপারেটাসটা সেট করে একটা রে কে পাস করে, এবং সেটার যে রিফ্লেকশন যেটা আসবে সেখান থেকে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করা হয় যে সয়েলের ডেনসিটি কত। তো যেহেতু আমাদের এখানে বইতে দেওয়া ছিল এবং এটা নিশ্চয়ই স্ট্যান্ডার্ড একটা মেথড, এই জন্য এটা তোমাদের সাথে শেয়ার করা। বাট যেটা বললাম আমাদের দেশে টিল নাও আমি স্যান্ডকোন মেথডটাই দেখেছি। তো যাই হোক, আমরা ভিডিওগুলো দেখে নিলাম। তো এই অ্যাকচুয়ালি প্রসেসে এই যে অ্যাপারেটাস, আমাদের রাবার বেলুন মেথড, আর এই যে আমাদের নিউক্লিয়ার মেথড যেটা। তো আমাদের স্যান্ডকোন মেথড, রাবার বেলুন মেথড এবং নিউক্লিয়ার মেথড আমরা দেখলাম। এই মেথডগুলো অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় অনসাইট ফিল্ডের সয়েলের ডেনসিটি ক্যালকুলেশন করার জন্য। কারণ আমরা এই পর্যন্ত যে ডেন্সিফিকেশনের প্রসেসগুলো দেখলাম সেগুলো কিভাবে করতে হয় সেগুলো আমরা করব, করার পরে অ্যাকচুয়ালি সেটা অ্যাচিভ হয়েছে কিনা সেটা ক্রস চেক করবো আমরা এই মেথডগুলোর মাধ্যমে। তো আজকের লেকচার এখানেই শেষ করছি। পরের লেকচারে আমরা দেখব যে অনেক বেশি ডেপথের সয়েলকে যদি ডেন্সিফাই করতে হয়, লাইক অনেক সময় রিক্লেইমড এরিয়া আমাদের 50, 60, 70 ফিট সয়েলকেও ডেন্সিফাই করতে হয়, সেখানে আমরা রেগুলার রোলিং মেশিন মেথড বা এগুলো ব্যবহার করতে পারি না। স্পেশাল যে মেথডগুলো ভাইব্রো ফ্লোটেশন অথবা ডাইনামিক কম্প্যাকশন, সেগুলো নিয়ে আমরা নেক্সট লেকচারে দেখব।